রেলওয়ে স্টেশনের ব্যাপারটাই আলাদা। কিছুক্ষণ পরপরই ট্রেনের অ্যানাউন্সমেন্ট, স্টেশনে হাজারো লোকের ভিড়, প্ল্যাটফর্মে যাত্রী এবং ট্রেনের সমাগম। আর হাতে যদি এক কাপ চা নিয়ে সকালবেলা একটা সুন্দর জার্নি স্টার্টিং করা যায়, তাহলে তো বিষয়টা জমে একদম ক্ষীর। এই সব মিলেই আজকের আমাদের জার্নিটা শুরু হতে চলেছে এনজিপি রেলওয়ে স্টেশন থেকে। আপনি একজন কলেজ স্টুডেন্ট কিংবা এমন একটা জায়গায় কাজ করেন যেখানে মুশকিলে 1 থেকে 2 দিন ছুটি পাওয়া গেছে, আপনি একটা জায়গায় যেতে চান, আপনার বাজেট টাইট। স্টুডেন্টদের তো বাজেট টাইট হয়েই জানেন। নর্থ বেঙ্গলে আপনারা আসতে চান, সাউথ বেঙ্গলে যারা ভাইরা রয়েছে বা যারা নর্থ বেঙ্গলে থাকে তারা একদিন কোথাও রিল্যাক্স করতে চান কিংবা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চান, তাদের কাছে বাজেট নেই, কী করবে? তো আপনারা ডিরেক্ট চলে আসুন কোচবিহারে। তো গাড়ি আমাদের আসছে পদাতিক এক্সপ্রেস, শিয়ালদার থেকে নিউ আলিপুরদুয়ার প্রত্যেক দিন যাওয়া আসা করে, সেই গাড়ি করে যাব। এনজিপি থেকে কোচবিহার পর্যন্ত নিয়েছে আমার 75 টাকা। তো চা খাওয়া হয়নি, সেই চা পর্বটা ছেড়ে গাড়ি আসছে, গাড়ি ধরবো, তারপরে যাবো কোচবিহার, দেখাবো কী কী জিনিস রয়েছে। আপনারা কিন্তু জড়িত থাকবেন। তো বন্ধুরা, এই যে সকালবেলা টনিক নিয়ে নিয়েছি, এটা আমার টনিকই বলতে গেলে, ঠিক আছে? এটা অন্য কারোর জন্য চা হতে পারে, এটা আমার টনিক। আমি ছোটোবেলার থেকে চা খাই। এই যে আবার চা নিয়ে নিয়েছি, চাটা খাই। চা দিয়ে শুরু হোক আজকের জার্নি, আবার সন্ধ্যাবেলা চা দিয়ে কিন্তু শেষ করব আজকের জার্নি। অসাধারণ, এলাইচি ফ্লেভারটা দারুণ। চলে এসছে আজকে আমাদের জার্নির প্রথম গাড়ি, বা বলতে পারেন এই জার্নির প্রথম স্টার্টিং 12-377 শিয়ালদা টু নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। একজন রেলপ্রেমী ঘুরতে বেরোলে একটা না একটা রেল জার্নি খুঁজে বার করতে সব সময় সক্ষম। আজকে আমাদের জার্নিতে হবে ট্রেন জার্নি, টোটো জার্নি, আর এই 11 নম্বর গাড়ি, মানে আমাদের দুটা পা, ঠিক আছে? তো আমাদের প্রথম গাড়ি চলে এসছে পদাতিক এক্সপ্রেস। পদাতিক এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে আমরা আজকে যাব কোচবিহার পর্যন্ত। তো বন্ধুরা, পিছনে দিয়েছে জেনারেল কম্পার্টমেন্ট। অ্যাপে কিন্তু দেখায় যে নিউ জলপাইগুড়ির আগে, মানে যেদিকে ইঞ্জিন থাকে সেদিকে জেনারেল দিবে, কিন্তু এই ভুল আপনারা করবেন না। আপনারা স্টেশনে আসবেন, স্টেশনে আসার পর দেখে কিন্তু আপনারা গাড়িতে উঠবেন। জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু পিছনে থাকে যখন এনজিপিতে গাড়ি ঢোকে। দেখি জায়গা খোঁজার চেষ্টা করি, গাড়ি পুরো প্যাক। যদি জায়গা না পান তাহলে দাঁড়িয়ে যেতে হবে, অসুবিধা নেই। বন্ধুরা, পদাতিক এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে জায়গা পেয়ে গেছি, ঠিক আছে? শিয়ালদার থেকে যেহেতু গাড়ি আসে, মানে অনেকেই নিউ জলপাইগুড়ির থেকে নেমে যায়, ঠিক আছে? তো অনেক ভিড় থাকে। তো সেই ভিড়ের মধ্যে যদি আপনারা যদি 2 জন কিংবা 3 জন কিংবা 1 জন যাতায়াত করে থাকেন, তো কিন্তু আপনারা আরামসে জায়গা পেয়ে যাবেন। কিন্তু মনে করেন আপনাদের একটা গ্রুপ আছে, তাহলে একটু সমস্যা হতে পারে। বন্ধুরা, পদাতিক এক্সপ্রেসে কিন্তু আপনারা যখন চড়বেন, মনে করেন সকালবেলায় আপনারা ব্রেকফাস্ট করতে চান, সেটা কিন্তু আপনারা এনজিপি স্টেশনের বাইরে করতে পারেন, এনজিপি স্টেশনের ভিতরে করতে পারেন, কিংবা পদাতিকের জেনারেলে কিন্তু বিভিন্ন ধরনের রুটি, ব্রেড অমলেট, অন্যান্য কিছু পাওয়া যাচ্ছে, সেটাই কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন। সময় হচ্ছে 9:30, অর্থাৎ 9:30, আর আমাদের গাড়ি কিন্তু এনজিপি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। মোটামুটি 5 মিনিট লেট রয়েছে আমাদের গাড়ি। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন ছাড়ার পরই এই কাকার গানে জেনারেল বগি গম গম করছে। সুযোগ বুঝে আমিও তা ক্যামেরাবন্দি করতে কোনো ত্রুটি রাখিনি। নভেম্বরের মাস, উত্তরবঙ্গে ঠান্ডার হালকা হালকা ভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই তো সবার পরনে গরম পোশাক। ট্রেন নিজের গতি বজিয়ে রেখে সারি সারি চা বাগানদের নিজের পাশে রেখে এগিয়ে যাচ্ছে। এবং জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন পার করার পরেই দেখা মিলল শীতের প্রভাবে শান্ত হয়ে যাওয়া তিস্তা নদীর। তিস্তা ব্রিজ পার করার পরে, অর্থাৎ তিস্তা ব্রিজ এবং দমনি স্টেশনের ঠিক মধ্যেখানে কিন্তু আমাদের ট্রেন ট্র্যাক চেঞ্জ করে নিচ্ছে এবং মাথাভাঙা লাইনে চলে যাচ্ছে। আর এই যে পিছনে তিস্তা ব্রিজ, ঠিক আছে, এদিকে দেখতে পাচ্ছেন মাথাভাঙা লাইনে কিন্তু চলে যাচ্ছে আমাদের গাড়ি। যে এই লাইনটা আপনারা দেখছেন, এই যে দুটো মেন লাইন, এই দুটো মেন লাইন কিন্তু চলে যায় ধূপগুড়ি হয়ে, তারপরে কিন্তু কোচবিহারে গিয়ে মিশে যায়। আর এই যে আমরা যে লাইনটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাথাভাঙা লাইনে। এই ট্রেনের নেক্সট স্টপ হচ্ছে মাথাভাঙা, দেন কিন্তু আমরা একবারে কোচবিহারে গিয়ে থামবো। বন্ধুরা, এই যে এই লাইনটা দেখছেন আপনারা, এই লাইনটা কিন্তু বাংলাদেশ চলে যায়, চ্যাংরাবান্ধার থেকে আলাদা হয়ে বাংলাদেশ চলে যায় এই লাইনটা। আর আমরা যে লাইন ধরে চলেছি সেটা কোচবিহারের দিকে যাচ্ছে। বন্ধুরা, এনজিপি থেকে চলে আমরা মাথাভাঙা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। আর এনজিপি থেকে মাথাভাঙা আসতে আমাদের ট্রেন সময় নিল 1.5 ঘন্টা। গাড়ি 2 মিনিট লেটে রয়েছে। 96 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে আসছি। এরপরেই কিন্তু কোচবিহার রেলওয়ে স্টেশন, যেখানে আমরা আমাদের যাত্রা শেষ করব। গাড়ি চলে যাবে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত, আর আমরা এক্সপ্লোর করব কোচবিহার। এই মাথাভাঙা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু বেশিরভাগ প্যাসেঞ্জাররাই কিন্তু ডিবোর্ড করে গেল ট্রেনটাকে। দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জারের ভিড় অনেক। মাথাভাঙা রেলওয়ে স্টেশনের এটা
মেবি 1 নম্বর প্ল্যাটফর্ম, ইয়েস 1 নম্বর প্ল্যাটফর্ম। সময় 11:05 আর আমাদের গাড়ি মাথা ভাঙায় মাত্র 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল। বন্ধুরা, এটা তোরসা নদী, ব্রিজের মধ্যে এত আওয়াজ যে আমার গলা শোনাই যাবে না। নিজের নির্ধারিত সময় থেকে 30 মিনিট দেরি করে আমাদের ট্রেন ঢুকলো নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে। আর যারা যারা এই ভিডিও দেখছে তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম এই জার্নির অতি স্বল্প খরচের হিসাব, সেটা আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, এনজিবির থেকে চলে 127 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের পদাতিক এক্সপ্রেস মানে 12-377 পদাতিক এক্সপ্রেস পৌঁছে গেল কোচবিহার রেলওয়ে স্টেশনে। আর আমাদের গাড়ি মোটামুটি 35 মিনিট লেট। চাপাগুড়ি বলে একটা রেলওয়ে স্টেশন ছিল, মানে একটা ছোট্ট রেলওয়ে স্টেশন, ওখানে আমাদের গাড়ি মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলো। যে লাইনটা থেকে আমরা ভাগ হয়ে গেলাম তিস্তা ব্রিজ থেকে, সেটার থেকে পরে সিঙ্গেল লাইন হয়ে যায়, তাই ট্রাফিকের একটু প্রবলেম হয়। আর আপাতত আমরা কোচবিহারের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে যাই, কারণ ওদিক দিয়ে কিন্তু বেরোতে হবে। ওখান থেকে কিন্তু আপনি রাজবাড়ি যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। বন্ধুরা, এই যে আপনারা কিন্তু বাইরে বেরোবেন, বাইরে বেরোই কিন্তু ঠিক অনেক গাড়ি রয়েছে এখানে, অনেক টোটোওয়ালারা রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা যেখানে ইচ্ছা যেতে পারেন। বানেশ্বর বলুন, নাহলে মদনমোহন বাড়ি বলুন, বা কোচবিহারের যে রাজবাড়ি মেন আকর্ষণ, বিশেষ আকর্ষণ যে কোচবিহারের, সেখানে কিন্তু আপনারা এখানে আরামসে পৌঁছে যাবেন। ট্রান্সপোর্টের ব্যবস্থা খুবই ভালো। আর কোচবিহার রেলওয়ে স্টেশন কিন্তু বাইরের থেকে দেখতে খুবই সুন্দর, মানে আলাদাভাবে ডিজাইন করা। দেখতে পাচ্ছেন কোচবিহার রেলওয়ে স্টেশন আলাদাই দেখতে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা মানে অনেক ধরনের টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, অন্যান্য গাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে? সেটা আপনি বলুন র্যাপিডো বলুন না কেন, ওলা, উবার, টোবার সব এখানে সার্ভিস রয়েছে। আর টোটোওয়ালারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন। হ্যাঁ, তো ওটা তো স্বাভাবিক ব্যাপার। আপাতত আমরা এখন কোথাও যাচ্ছি না, একটু দাঁড়ান, আগে কিছু খেয়ে নিই। সকালবেলা উঠেছি তো, যতক্ষণ না খাওয়া না ঢুকবে গাড়ি কিন্তু চলবে না। তার জন্য আগে গাড়িতে তেল ভরি, তারপরে অন্যান্য কাজ হবে। হ্যাঁ, প্রথমে পেট পূজা, পরে কাম দুজা। বন্ধুরা, এখন আমি এসে গেছি স্টেশনের বাইরে, আর একটা দোকানে থেমেছি যেখানে খাবো। তো সকালবেলা পরোটা বা অন্যান্য লুচি তরকারির থেকে সবচেয়ে ভালো অপশন আপনার কাছে আছে হচ্ছে রুটি। তাই একটা ছোট্ট দোকানে ঢুকে গেছি, রুটি খাবো। আর রুটি খাওয়ার পরে কিন্তু আমরা যাব হচ্ছে আগে রাজবাড়িতে যাব, দেন মদনমোহন বাড়ি যাব। তো এখান থেকে স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আমাকে একটা টোটো ধরতে হবে আগে। বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া নেবে 20 টাকা কিন্তু আপনার থেকে। ওখান থেকে তারপরে বাকিটা ঘুরে দেখাবো। আপাতত খাওয়া দাওয়াটা করি। এই যে রুটি নিয়ে নিয়েছি আমরা, হ্যাঁ, তো 3টা রুটির দাম নিয়েছে আমার থেকে 30 টাকা। পেটে যখন আগুনের মতো খিদা, তখন এই সামান্য রুটি সবজিও লাগে অমৃতের মতো, তাই তো? কমেন্টে জানাবেন অবশ্যই কথাটা ঠিক না ভুল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি রাজবাড়ির দিকে। প্রথমে আপনাকে বাস স্ট্যান্ডে নামতে হবে। বাস স্ট্যান্ড থেকে কিন্তু 2 মিনিটের হাঁটাপথ। আপনারা কিন্তু টোটো করেই চলে যেতে পারবেন, টোটো অটো করে চলে যেতে পারবেন। এখান থেকে 20 টাকা ভাড়া নেবে। 5 বছর আগে যখন প্রথমবার কোচবিহার এসেছিলাম, সত্যি বলতে 2024 সালে সেই কোচবিহার আর আগের মতো নেই। অনেকটাই আমাদের শিলিগুড়ির মতো হয়ে গেছে। সুন্দর রাস্তা, সুন্দর পরিবহন ব্যবস্থা। বন্ধুরা, বাস স্ট্যান্ডের সামনে নেমে গেছি। এখান থেকে 5 মিনিট রাজবাড়ি, মানে 5 মিনিট হাঁটাপথ রাজবাড়িতে। কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে এই বাস স্ট্যান্ডে আসতে সময় হলো মোটামুটি 10 থেকে 15 মিনিট। আর এখান থেকে 5 মিনিটে কিন্তু রাজবাড়ি আপনি পৌঁছে যাবেন। টোটো করার কোনো দরকার নেই, হেঁটে চলে যান। বাজেট টাইট আছে ভাই, টাকা অত নাই, একটু বাঁচায় চলুন নাকি। আর যাদের টাকা আছে তারা চলে যান ভাই সামনে, অসুবিধা নেই। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে আছি কোচবিহার রাজবাড়ির সিংহদ্বারের মধ্যে। দেখতে পাচ্ছ এই যে কোচবিহারের রাজবাড়ির যে প্রতীক, একটা সিংহ, একটা হাতি, মাঝখানে ওটা কি আমি জানি না, কিন্তু অসাধারণ দেখতে। বন্ধুরা, এত বড় একটা গেট আমি আজ পর্যন্ত দেখিনি। মানে এগুলা প্রাসাদ ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। এই দেখেন, উপরে 2টো সিংহ রয়েছে, এক সাইডে হাতি রয়েছে, আর এই যে রাজবাড়ি। গেটের বাইরে দিয়ে রাজবাড়ি দেখতে পাচ্ছেন। রাজবাড়ির সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। এরপরে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে টিকিট কাটতে হবে, তারপরে কিন্তু আপনি পুরো জায়গাটা ঘুরে এক্সপ্লোর করতে পারবেন। তো চলেন টিকিট কাটা যাক। এই আশেপাশে অনেক দোকান রয়েছে, এরই মাঝখানে রয়েছে কিন্তু গেট। গেটের মধ্যে কিন্তু অনেক কিছু জায়গা রয়েছে। বন্ধুরা, তোমাকে না কোনো স্ট্যান্ড নিতে দিবে না, তোমার মাইক যদি থাকে, আপনাদের যারা ব্লগাররা আসছে, না কোনো স্ট্যান্ড নিতে দিবে, না কোনো মাইক নিতে দিবে। জানি না কী নিয়ম। বললাম যে মাইক স্ট্যান্ড ইউজ করবো না, ব্যাগের ভিতরে রেখে দিচ্ছি, তাও নিতে দিবে না। তো আপাতত হাতে শুধু মোবাইল, আর ভোকাল হচ্ছে শুধু ভোকাল, কোনো মাইক দিয়ে ভোকাল হচ্ছে না। এই অবস্থা হয়ে গেল। টিকিট নিয়েছি বন্ধুরা, আর 25 টাকা নিয়েছে এক একজনের, পার হেড 25 টাকা করে লাগবে। আপনারা নিয়ে যেতে পারেন। কোনো ধরনের ব্যাগের মধ্যে কোনো ইলেকট্রনিক জিনিস আপনারা নিয়ে যেতে পারবেন না, যেটা আগে বললামই। আপাতত ঠিক আছে, চলবে, যাই।
একটু মজা নিই, অত দুঃখ করে লাভ নেই। কেননা ভোকালটা যদি ভালো না হয় না, ভিডিওটা কোয়ালিটি ভালো হয় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বন্ধুরা রাস্তাটা দেখে মনে হচ্ছে যে 1 কিলোমিটার রাস্তা, মানে সিংহদ্বার থেকে রাজমহলটা যে আছে সেটা পর্যন্ত যেতে 1 কিলোমিটার, ভাবেন তো। বাপরে বাপ, মানে রাজা আর মহারাজাদের ব্যাপারই আলাদা ছিল আগেকার জমানায়। আর আপাতত মানুষদেরকে যে হাইট হাইটে যেতে হচ্ছে, ওরা তো গাড়ি করে যেতে হতো, সমস্যা হতো না। এখন আমাদেরকে হাইট হাইটে অনেকটা দূর যেতে হবে, তারপরে কিন্তু আমরা দেখতে পারবো সামনের থেকে। আর আশেপাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর গ্রাউন্ড, গাছ রয়েছে। কোচবংশের রাজা নৃপেন্দ্র নারায়ণ 1887 সালে 4768 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই রাজমহল তৈরি করেছিলেন, যা বর্তমানে কোচবিহারের বিশেষ আকর্ষণীয় স্থল হয়ে উঠেছে। বর্তমানে যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। ফটো ভিডিও করা ছিল শক্তভাবে মানা, কিন্তু আকাশ শোনেনি তাদের কোনো বাহানা। অনেক লুকিয়ে ছুপিয়ে তুলেছি কিছু পুরনো জিনিসের ভিডিও, সম্পূর্ণটা তোলা ছিল অসম্ভব, কিন্তু আপনি যদি একবার এসে স্বচক্ষে দেখে যান তাহলেই আমার ভিডিওটা হবে সার্থক এবং অসম্ভবটা হবে সম্ভব। হয়তো এখানে এসে নিজেকে আপনার রাজা বলে মনে হতে পারে, যেমনটা আমার মনে হয়েছিল। মহলের বাইরে আসলেই আপনার চোখে পড়বে এক ঝাঁক কচি পেয়ারার পাতার মতো রঙের টিয়া পাখিদের, এবং মহলের পিছন দিকে হয়তো আগে রাজারা নিজেদের একাকী সময়ে বিচার বিবেচনার জন্য ব্যবহার করত, তবে বর্তমানে তা হয়ে উঠেছে ট্যুরিস্টদের রিল্যাক্স করার জায়গা। মহলের সামনে রয়েছে দুটো বড় বড় দিঘি, যেখানে কিছু হাঁস নিজেদের ক্লান্তি দূর করছে, আর আমি সেই রাজাদের বাগানে বসে আবার কোনো নতুন চিন্তা ভাবনায় মগ্ন। ভাবতেই অবাক লাগে যে নভেম্বর মাসের 6 তারিখ, আর পুরো উত্তরবঙ্গ জুড়ে এত গরম, মানে বলার মতো না। সকালবেলা এত রোদ্দুর তাপ, এটা সম্ভবই না। আমি ছোটোর থেকে বড় হলাম, কোনো দেখিনি, কিন্তু এই যে ইদানিং 1-2 বছর ধরে এরকম হচ্ছে, কি বলবা, সব গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর ব্যাপারটা ভাবতে ভাবতে রাজবাড়ির চ্যাপ্টারটা করলাম ক্লোজ। যাচ্ছি নতুন চ্যাপ্টার মদন মোহন বাড়ির দিকে, আর সেই দিকে যেতেই আপনার চোখে পড়বে ছোট ছোট কয়েকটা গল্প। কোচবিহারের স্টেডিয়াম, কোচবিহারের সেই ব্রিটিশ আমলের আদালত, আর সাথে সেই রোম্যান্টিক সাগর দিঘির। যদি সাথে রোম্যান্স করার মধ্যে কেউ থাকে তাহলেই নামুন, নাহলে আমার মতো সাইড কাটুন। বন্ধুরা, রাজবাড়ির থেকে মদন মোহন মন্দির টোটো নিল আমাদের থেকে 10 টাকা, আমাদেরকে পৌঁছে দিল মদন মোহন বাড়ির সামনে। আর এই সাইডেই রয়েছে একটা সুন্দর পুকুর। কয়েকদিন পরে, অর্থাৎ এই বৃহস্পতিবার, তার পরের বৃহস্পতিবার, ঠিক ডেটটা আমার জানা নেই, দেখতে হবে, সেই বৃহস্পতিবার থেকে শুরু হবে এখানে রাস পূর্ণিমার মেলা। অসাধারণ একটি মেলা হয় বন্ধুরা, আপনারা আসতে পারেন, এক্সপিরিয়েন্স করে যাবেন একটা সুন্দর এই রাস মেলার উপভোগ। এই দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে পুকুরটা, একটা দিঘি, আর এদিকে রয়েছে মদন মোহন বাড়ি। অসাধারণ জায়গা বন্ধুরা, আসুন, মাস্ট ভিজিট জায়গা। আজ হয়তো নেই লোকের সমাগম, কিন্তু আসুন 15 নভেম্বর, লোকের ভিড় এত হবে যে জায়গা পড়ে যাবে কম। তো বন্ধুরা, ভিতরে ঢুকে এখানকার একজন অধিকারীকে জিজ্ঞাসা করার পরে আমি জানতে পারলাম যে মদন মোহন মন্দিরে যে রাস পূর্ণিমার যে একটা বিশাল মেলা হয়, সেটার আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আর রাস মেলা এবার শুরু হতে চলেছে নভেম্বরের 15 তারিখে। আলাদাই একটা বিষয়, আলাদাই একটা এক্সপিরিয়েন্স, অসংখ্য ভক্তদের ভিড় হয় এখানে। আপনারা কিন্তু চাইলে অবশ্যই একবার রাস মেলায় এসে ঘুরে যেতে পারেন এই মদন মোহন বাড়ি আর পুরো কোচবিহার। এই যে মদন মোহন বাড়ির যে দিঘিটা রয়েছে সেটা, এখানে আশেপাশে কিন্তু বসাও যায়, সিঁড়ির ঘাট পাড়ে দেখতে পাচ্ছেন দূরে দূরে মানুষ। রোদ্দুরটা এদিকে পড়ছে এখন। অসাধারণ একটি জায়গা, সুন্দর জায়গা। রাজবাড়ি ঘোরা হলো মদন মোহন বাড়ি, সামনে দিঘি, সাগর দিঘি তো সামনের থেকে আমরা দেখতে পারলাম। আর একটা জায়গা রয়েছে বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে বানেশ্বর। সেটাতে আজকে যেতে পারছি না, কারণ অনেকটা দূর এখান থেকে। তো আপাতত রাজবাড়ির সামনে যাব, কোনো একটা হোটেলে খাবার দাবার খাবো, দেন আবার কোচবিহার রেলওয়ে স্টেশনে যাব, সেখান থেকে বাড়ি যাব। তো আপাতত হোটেলে যাই, খাওয়া দাওয়া করি, আর আপনাদেরকে দেখাবো কোন হোটেলটা বেস্ট হবে খাওয়া দাওয়ার জন্য। ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, রুই মাছ, সাথে লেবু লঙ্কা পেঁয়াজ, তা দেখে বাঙালির মুখে ক্যা বাত ক্যা বাত। এমনই সুস্বাদু আর বাজেট ফ্রেন্ডলি খাবার আপনি পেয়ে যাবেন রাজবাড়ি পার করে বাস স্ট্যান্ডের দিকে যেতে আপনার হাতের ঠিক ডান দিকে চক্রবর্তী হোটেলে। স্ক্রিনে তাদের মোবাইল নাম্বারটা মেনশন করে দিলাম। বাঙালির কিন্তু ডাল আর আলু ভাজা মানে আলাদাই, কোনো জিনিসই কিন্তু টেক্কা দিতে পারবে না বাঙালির ডাল আর আলু ভাজা। ডাল মেখে নিলাম, একটু আলু ভাজা নিয়ে নিই। প্রশ্ন, এই হোটেলে কি কি রয়েছে? ভেজ থালি 70 টাকায়, মাছ ভাত 120 টাকা থেকে স্টার্টিং, ভ্যারাইটি পেয়ে যাবেন অনেক। চিকেন 150 টাকা, আর মটন থালি 200 টাকা। চাটনি আর পাঁপড়টা ট্রাই করি, ঠিক আছে? অসাধারণ কম্বিনেশন, মানে ঢেক উঠছে খাওয়া। এটা ঢেক না, এটা তৃপ্তি।
বন্ধুরা, চক্রবর্তী হোটেলে আমি আমার খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম দুপুরবেলার। আর আপাতত যাচ্ছি, আবার আমাকে বাড়ি ফিরতে হবে। সময় বলছে দুপুর 3:30। এরপরে আমার 3:50 ট্রেন রয়েছে। এখান থেকে আবার রেলওয়ে স্টেশনে যাব। চক্রবর্তী হোটেলে খাবার দাবার অপূর্ব খাবার দাবার, কোনো পেইড প্রমোশন না বন্ধুরা, এটা মানবিকতার খাতিরে। মানে আপনারা যখন আসবেন একটু ভালো খাবার যাতে খেয়ে যেতে পারেন কোচবিহারের, আপনি কিন্তু অবশ্যই চক্রবর্তী হোটেলে একবার আসুন, খেয়ে দেখুন। আমার কথাটা কিন্তু ফেলা যাবে না। আপাতত আমরা চলো যাই রেলওয়ে স্টেশনে। আমাদের কোচবিহার ঘোরা হয়ে গেছে। আপাতত আমি আবার স্টেশনে চলে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম যে ট্রেন এখানে আসবে। কি বলবো, অ্যাপে একদম ভুলভাল জিনিস দেখায়। আবার 3 নম্বরে যেতে হবে। খেয়েছি, আর বাঙালি খাওয়া মানে একটু ঘুম দরকার, তো অতটা আলসি আমি করবো না। যাবো 3 নম্বর প্ল্যাটফর্মে। জেনারেলের টিকিট কাটা হয়ে গেছে, 75 টাকা পড়েছে। বন্ধুরা, কোচবিহার রেলওয়ে স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি। আর যেখানে দিয়ে দেবে 15632 ডাউন বাড়মের এক্সপ্রেস। এসেছিলাম পদা দিকে, যাচ্ছি বাড়মেরে। তো এই ট্রেনে কিন্তু কোচবিহার থেকে ডিরেক্ট একদম এনজিপি পর্যন্ত ননস্টপ রান হবে। আর পৌঁছে দেবে 6:30 নাগাদ এনজিপি রেলওয়ে স্টেশনে। গাড়ি চলে এসছে 3 নম্বর প্ল্যাটফর্মে কোচবিহারের। আপনারা সবাই জানি রেলপ্রেমী, তাই রেল দিয়েই কিন্তু লাস্টে ব্লগটা শেষ করছি। দেখো বন্ধুরা, ওঠার জন্য পাগলামো শুরু হয়ে গেছে। ভিড় ভিড়, ও মাই গড। জায়গা পাবো কি আদৌ? দেখা যাক, পেয়ে যাবো। বসার তো একটা জায়গা পেয়ে যাবো। চলো চলো, আরামসে যাও, আরামসে যাও, জায়গা আছে তাড়াতাড়ি। দেখি, যান 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 যান। বন্ধুরা, মিশন সাকসেসফুল। আমরা জায়গা পেয়ে গেছি জেনারেলের মধ্যে। এখানে একটা কোচ ছিল, পিছনে রয়েছে 3টা কোচ। ওখানে আরও বেশি ভিড় ছিল, এখানেও একটু ভিড় ভাড় ছিল, মানে মানুষ অনেকটা পিছনে ছিল, দেখিনি। আমরা 3 জন ছিলাম, তো জায়গা পেয়ে গেছি। যেমন করে পাখিরা সন্ধ্যাবেলা নিজেদের ঘরে ফিরে যায়, ঠিক তেমনই আমি রওনা দিলাম কোচবিহার থেকে শিলিগুড়ি নিজের বাড়ির উদ্দেশ্যে। আর যারা উত্তরবঙ্গ থেকে আসছেন তাদের জন্য বেস্ট ট্রেন হবে পদাতিক কিংবা সরাইঘাট। সবশেষে তোমাদের ভাইয়ের একটাই আবদার, একটা করে সাবস্ক্রাইব, একটা করে লাইক, একটা করে কমেন্ট। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।